কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। ওকে, খাতা কলম নিয়ে বসছো? সো সবাই খাতা কলম নিয়ে বসি, কারণ আজকে যেহেতু ম্যাথ ক্লাস অ্যান্ড সিকিউ সলভিং ক্লাস, দেখা গেছে যে কিছু কিছু ক্যালকুলেশন নিজেরা সলভ করব, হ্যাঁ, যাতে বুঝতে পারি আমরা। কারণ দেখা গেছে ম্যাথের ক্যালকুলেশন যদি আমরা অন্য কারো ক্যালকুলেশন দেখি, তাহলে দেখা গেছে বুঝতে একটু সমস্যা হয়, কারণ এক একজন এক এক ধরনের জিনিস চিন্তা ভাবনা করে ক্যালকুলেট করে। সো এক এক ওয়েতে করে, কারণ একটা ম্যাথ অনেক ভাবে করা যায়, যেমন একটা ক্যালকুলেশন অনেক ভাবে করা যায়। সো আমরা বলি অনেক সময়, ভাই 3 নাম্বার লাইন বুঝি নাই, 4 নাম্বার লাইন বুঝি নাই। এই লাইন বুঝার ব্যাপার কোনো কিছু নাই, তোমরা যথেষ্ট বড় হয়েছো, এনাফ ম্যাচিওর, ঠিক আছে? সো লাইন বুঝি নাই মানে আমি যোগ বিয়োগ ভাগ গুণ ভাগের বাইরে তো কিছু করি নাই, কমন টমন নেওয়া ছাড়া। সো তুমি তোমার নিজের মতো করে হিসাব করবা, লাস্ট পর্যন্ত দেখবে অ্যান্সার মিলছে। সো তোমার প্রসিডিউরটা মনে রাখতে হবে, বুঝতে হবে, আর কিভাবে করবো জাস্ট এই প্রসিডিউরটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? সো ক্যালকুলেশনটা নিজে করবো, দ্যাটস ওয়াই খাতা কলম সামনে থাকা খুব জরুরি। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, অনেকেই বলে আমার নামটা একবার নেন, আমার মেসেজ কি দেখা যায় না? দেখা যায় ভাইয়া, সবার মেসেজই দেখা যায়, বাট এখানে ব্যাপার হচ্ছে, এখানে প্রায় আমি যদি বলি প্রায় কত স্টুডেন্ট আছে ক্লাস করতেছে, 300+ স্টুডেন্ট ক্লাস করতেছে, হ্যাঁ। তো 300+ স্টুডেন্ট যদি 300টা মেসেজ একসাথে আসে, তো দেখা গেছে অনেক মেসেজ উপরে স্ক্রিনে তো 300টা মেসেজ একসাথে দেখা যায় না। তো অনেক মেসেজ উপরে চলে যায়, অনেক মেসেজ সামনে চলে আসে। তো আমি যখন বোর্ডের দিকে তাকায় থাকি, তখন তো কারো মেসেজই দেখতে পাই না, তাই না? বাট যখন স্ক্রিনের দিকে তাকাই, যে মেসেজটা সামনে থাকে ওটাই পড়া হয় আসলে। হ্যাঁ, তো এই জন্য অনেকের মেসেজ অনেক সময় দেখা হয় না। একজন বলছে আমার মেসেজ কেউ দেখে না, এই যে আমি দেখে বলছি। মেসেজ দেখার আগে অঙ্ক বোঝাটা অনেক বেশি জরুরি, ঠিক আছে? তো দেখেন আমরা বুঝতে পারি কিনা। ওকে, আচ্ছা, তো আমরা যেটা করব আজকে হচ্ছে আমরা বৃত্তের সিকিউ সলভ করব, ঠিক আছে? সো আমি যেটা করব প্রথমে, আমি গত ক্লাসে আমি একদম বৃত্তের বেসিক সম্পর্কে বুঝাই দিছি যখন আমরা এমসিকিউ সলভ করছিলাম। আজকে আর সৌরভ দা তো মাশাআল্লাহ অনেক ভালো করে আপনাদের এই চ্যাপ্টারটা পড়ায় দিছে। সো আজকে আমরা কি করব, কিছু টাইম দিব প্রথমে আপনাকে, যে একটা কোশ্চেন দেখে একটু চিন্তা করেন যে এটা কিভাবে সলভ করা যায়। আপনি জাস্ট শুরু করবেন নিজে, যে হ্যাঁ এটা আমি, বা মাথায় প্ল্যান করবেন যে হ্যাঁ এটা এইভাবে করা যায়, তারপরে হয়তো আমি করে দিব, ঠিক আছে? আমি অঙ্ক ম্যাথ করে দিব, বাট আগে নিজে একটু চিন্তা করতে সুযোগ দিব, যে হ্যাঁ আমি আসলে বুঝতে পারতেছি কিনা, ধরতে পারতেছি কিনা অঙ্কের আমার কোন দিকে যেতে হবে বা কিভাবে করতে হবে, ঠিক আছে? ওকে, বলতেছে আপনার ক্লাস করে ফ্যান হয়ে গেছি। এসিও হয়ে যাও মাঝে মাঝে, ঠিক আছে? ফ্যান হয়ে তো, এখন তো এসির যুগ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলেন শুরু করা যাক আজকে ক্লাস। তো ফার্স্টে যে জিনিসটা রয়েছে খুবই আচ্ছা, ও আমার নাম, যারা গত ক্লাস মিস করেছো আমাকে চিনো না অনেকেই। হ্যাঁ, আমার নাম হচ্ছে SM ইমন। তোমাদের ব্যাচে ক্লাস নেওয়া হয়তো আমার হয়নি, অন্যান্য ব্যাচে আবার আমরা ক্লাস নেই। সো সৌরভ দা আজকে আবার অন্য একটা ব্যাচে তার শিডিউল ওভারল্যাপ করেছে অ্যাডমিশনে, দ্যাটস ওয়াই আপনাদের ক্লাসে আমি আছি, ঠিক আছে? আই হোপ আমরা ভালোভাবে ক্লাসটা শেষ করতে পারবো, হ্যাঁ। আর নামাজে বিরতি দিব আমরা, মোটামুটি এই ম্যাথটা শেষ করলে আমরা নামাজে বিরতি, ফার্স্ট একটা ম্যাথ করব, এটা শেষ করে নামাজে বিরতি দিব। সো নামাজে বিরতির জন্য কারো চিল্লাচিল্লি কান্নাকাটি করার কোনো দরকার নেই, আমিও নামাজ পড়বো ইনশাল্লাহ। সো নামাজের বিরতির জন্য টেনশন না করে আমরা ম্যাথটা সলভ করি, ম্যাথ শেষ হলে আমরা নামাজের বিরতি দিয়ে আবার পরে ম্যাথ করবো, ওকে? আচ্ছা, সো ফার্স্ট একটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ম্যাথ আছে, যেটা হচ্ছে একটা চিত্র দেয়া আছে, তাই না? একটা চিত্র দেয়া আছে, বুঝতে পারতেছি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা স্পর্শক। বৃত্তের কেন্দ্র দেয়া আছে 2,3 দেখা যাচ্ছে, আই হোপ। বৃত্তটা দেখতে পাচ্ছি এক্স অক্ষকেও স্পর্শ করছে, আর এটা তো একটা স্পর্শক, এই স্পর্শকটা কেন্দ্র দিয়ে চলে গেছে। আমার প্রতিটা কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। অমনোযোগী হইলে আপনি মিস করে যাবেন, তখন বুঝতে পারবেন না। ওকে, কি বলছি? এটা কেন্দ্র, এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, আর এই যে একটা স্পর্শক আছে এটা কেন্দ্র দিয়ে গেছে, হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের মূলবিন্দু দিয়ে গেছে আর কি, কেন্দ্র বলতে যেটা বুঝেছি। কোয়েশ্চেন হচ্ছে কোন বৃত্তের পরামিতিক সমীকরণ দেয়া আছে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস টি স্কোয়ার, আর ওয়াই সমান বলে দিয়েছে টি হলে বৃত্তটির ব্যাস নির্ণয় করো। ইটস ভেরি ইজি, আই নো, ঠিক আছে? এটা সবাই পারি, সো দ্রুত এটা করে ফেলি। আমরা টেম্পারেচারটা একটু 27 করে দেই। Okay. বলছে কোন বৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25, তারপরে হচ্ছে
মাইনাস টি স্কোয়ার, আর ওয়াই সমান বলছে টি, বৃত্তর ব্যাস নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো তো আমরা এটা থেকে কিভাবে লেখা যায়, আমি এখান থেকে একদম ডিরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, যে এক্স স্কোয়ার সমান 25 মাইনাস টি স্কোয়ার, টি মানে তো ওয়াই, তাহলে এখানে লিখে দিতে পারি কি ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো এবার দেখতে পাচ্ছি এখানে লেখা যায় এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসি, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 কে লেখা যায় কি 5 স্কোয়ার। আর আমরা অলরেডি জানি যে আমাদের বৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। আর যেখানে কি আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ। অতএব ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5। অতএব ব্যাস কত? 5 গুণন 2 মানে হচ্ছে 10। শেষ, এতটুকুই। পেয়ে গেছি আমরা 2 নাম্বার। ঠিক আছে, সহজ ম্যাথ ছিল। ওকে, হ্যাঁ আমার আগে সবাই সঠিক উত্তর দিয়েছে, একজন ভুল করে 5/2 লিখে ফেলছো। 5/2 না, 5 গুণন 2 হবে। হ্যাঁ, এটা ব্যাসার্ধ বের হয়েছিল, সেখান থেকে ব্যাস বের করেছি। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ আছে, দেখো বলেছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রটা এক্স অক্ষের উপরে হবে এবং উদ্দীপকে উল্লেখিত বৃত্তটির কেন্দ্র ও মূলবিন্দু দিয়ে যাবে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত বৃত্তের কেন্দ্র কোনটা? 2,3। তো এখানে আমি লিখে দেই, এটা হচ্ছে 2,3 দিয়ে যাবে। কেন্দ্র হচ্ছে কত? কেন্দ্র হচ্ছে 2,3, আর মূল বিন্দু দিয়ে যাবে মানে 0,0। ঠিক আছে। আচ্ছা, এটা কয়েক ভাবে করা যায়, গত ক্লাসেও আমরা হচ্ছে এই ধরনের একটা ম্যাথ করেছিলাম, হ্যাঁ, এমসিকিউর মধ্যে। বাট তারপর আমি করে দিচ্ছি, কয়েক ভাবে করা যায়। আমি একদম যেটা সহজ, একদম বেসিক নিয়ম আছে সেভাবে করাচ্ছি। আরো তোমরা অনেক ভাবে করতে পারো। যেমন আমি যদি একটু বলি, সেটা হচ্ছে ধরো যদি একটা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে থাকে, হ্যাঁ, এবং হচ্ছে সেটা যদি আবার মূল বিন্দু দিয়ে যায়, এরকম কিছু যদি ব্যাপার থাকে। আবার আছে কি এরকম যদি এক্স অক্ষের উপর থাকে তার সমীকরণ আসলে একরকম হয়। আবার যদি মূল বিন্দু দিয়ে যায়, হ্যাঁ, কোনো বৃত্ত, তাহলে তার সমীকরণ একরকম হয়। তো তুমি যদি সমীকরণের ফরম্যাট গুলো মনে রাখতে পারো তাহলে সেটা তুমি ইজিলি করতে পারবা। বাট যদি সেটা মনে না রাখতে পারো তাহলে তুমি আমি যেভাবে বলতেছি এইভাবে করো। আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, তোমরা আমাকে এতটুকু বলো, যদি এক্স অক্ষের উপর কোনো বিন্দু থাকে তার স্থানাঙ্ক কি হবে? তার স্থানাঙ্ক হবে a,0, কারণ ওয়াই এর মানটা কি হবে? 0 হবে, কারণ এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0, তাই না? তাহলে কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে কি এক্স এর ভ্যালুটাই থাকবে, ওয়াই এর ভ্যালুটা থাকবে না, ওয়াই এর ভ্যালু কিন্তু 0 হবে। ঠিক আছে। তাহলে মনে করি আমরা কেন্দ্র, মনে করি, হ্যাঁ, মনে করে নেই, ধরি ধরি কেন্দ্র হচ্ছে h,0। হ্যাঁ, কেন্দ্র হচ্ছে h,0। কেন h,0 ধরলাম? কারণ বলে দিয়েছে কেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থিত। যেহেতু কেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে কিন্তু আমরা জানি যে আসলে কি থাকবে না বলতো? কেন্দ্রের আসলে এই যে ওয়াই এর মানটা থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি অনেক ভাবে এই ম্যাথটা করতে পারো। যেমন আমি যদি একটা সিম্পল ওয়ে দেখাই, যে এখন কিন্তু কেন্দ্র যদি জানি তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ বলতে পারি এরকম কিছু একটা, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0, এটা আর লিখলাম না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তাই না? এটা হচ্ছে মনে করি একটা 1 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে আমাকে এইচ আর আর এর মানটা বের করতে হবে। এবার মজার ব্যাপার হচ্ছে এই বৃত্তটা কি করেছে, উদ্দীপকে যে উল্লেখিত কেন্দ্র আছে বৃত্তের সেটা দিয়ে গেছে। এই বৃত্তের কেন্দ্র আবার হচ্ছে 2,3। তাহলে এই কেন্দ্রের উপর দিয়ে যদি এই বৃত্তটা যায়, তাহলে এই কেন্দ্র দিয়ে এই বৃত্তটা কি করবে? স্যাটিসফাই করবে। তাহলে আমাকে লিখবা, এখানে লিখবা যেহেতু বৃত্তটি 2,3 বিন্দু দিয়ে যায়, অতএব 2,3 এখানে বসাই দিব। ঠিক আছে। তো আমি ওইভাবে না লিখে আমি এইভাবে শর্টকাটে লিখছি, 2,3 বিন্দু দিয়ে গিয়েছে, এই জন্য মনে করো কি হবে, এই জন্য হচ্ছে এখানে আমরা লিখতে পারবো এরকম কিছু, যে এক্স এর জায়গায় 2 বসাবো আর ওয়াই এর জায়গায় 3 বসাবো ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানে কি আসছে, আমি একটু ক্যালকুলেট করি ছোট করে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2ab মানে হচ্ছে 4h প্লাস h স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এখান থেকে আমি বলতে পারবো, আচ্ছা 3 স্কোয়ার এই জায়গায় আমি একদম 9 লিখে ফেলতে পারতাম একবারেই। তো আমি একবারে 9 লিখে ফেলি।
আচ্ছা, তো এখন আমার এখানে দেখতে পাচ্ছি কত আসতেছে। ওকে, সো এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 13 ইকুয়াল টু আর স্কোয়ার। হ্যাঁ, ধরো এই একটা সমীকরণ আসছে। আবার তুমি চিন্তা করো, যখন তুমি এই 0 0 বিন্দু দিয়ে সলভ করবা তখন কিন্তু তুমি এখানে আরেকটা জিরো পাবা। ধরো এই যে যখন 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে তখন কি পাবা, এক্স এর জায়গায় যদি তুমি 0 বসাও, 0 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার তুমি চিন্তা করো যে এখানে কি আসতেছে, তোমার এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আব্দুর রহমান বলতেছে এইচ স্কোয়ার মাইনাস 4h। আচ্ছা, ও পুরো ম্যাথ হচ্ছে এখানে করে দিছে। আচ্ছা, এইটা এই এই যে আমি যে নিয়মটা করতেছি এটা হচ্ছে একদম বেসিক নিয়ম, তোমাদের যেভাবে একদম বেসিক বোঝানো হয় সেইভাবে, যে আমি জানি যে এই বিন্দু থেকে এখানে হচ্ছে দূরত্ব এরকম। এবার তুমি যেটা করতে পারো যে এই এইচ থেকে 0 0 বিন্দু হচ্ছে মধ্যবর্তী দূরত্ব বের করতে পারো। তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে ব্যাসার্ধ বের হয়ে যাবে। কেন, যে h,0 হচ্ছে কেন্দ্র, আর 0 0 বিন্দু দিয়ে হচ্ছে বৃত্তটা যায়। তাহলে 0 0 বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটা কি হয়ে যাবে, মূলত সেটা হবে ব্যাসার্ধ। হ্যাঁ, ওয়াই স্কোয়ার তো হবে না, ওয়াই স্কোয়ার, ও আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়াই স্কোয়ার হবে না, ওয়াই স্কোয়ারের জায়গায় জিরো স্কোয়ার হবে আর কি, সমান আর স্কোয়ার। হ্যাঁ সরি, হ্যাঁ তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো এইচ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, বা এইচ সমান হচ্ছে আর কিছু একটা এরকম পাচ্ছি। ঠিক আছে, এর কারণ কি, কেন আমি আসলে এইচ সমান আর পাইছি, এর ব্যাখ্যাটা তোমাকে আমি একটু দেই। এইচ মানে কি, ভালো যোগ, আমি কিন্তু তোমাকে বেসিক বুঝাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এভাবে করতেছি। হ্যাঁ দেখো, কেন্দ্র হচ্ছে h,0 আর আমি আরো পাইলাম এইচ। কেন, কারণ হচ্ছে এই বৃত্তটা বলছে কেন্দ্র যেটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত এবং 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে। তুমি একটা জিনিস চিন্তা করো, যে আমাকে একটা স্লাইড নিয়ে আসি নতুন করে। সো এমন যদি তুমি একটা বৃত্ত আঁকো যেটার কেন্দ্র হবে তোমার এটার উপরে, আর সেটা হচ্ছে এক্স অক্ষের উপরে, এবং সেটা হচ্ছে কি দিয়ে যাবে, এই মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে ব্যাপারটা কেমন হয় আসলে। হুম, এরকম হয় না যে কেন্দ্র আছে এখানে এবং সেটা কোথায় দিয়ে গিয়েছে, এক্স অক্ষের উপরে, আর সেটা কোন জায়গা দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে গিয়েছে, এবং এটা মূল বিন্দু তো 0,0, তাই না, আর কেন্দ্রের স্থানাঙ্ক ধরেছি h,0। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি তোমাকে বলি ভাইয়া এই থেকে এই পর্যন্ত কি হবে, ব্যাসার্ধ হবে না, এই থেকে এই পর্যন্ত কি হবে, ব্যাসার্ধ হবে না, তুমি বলবা হ্যাঁ, কারণ এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে তার একটা পরিধির বিন্দু, তাহলে সেটা কি হয়ে যাবে, এটা ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো এই থেকে এই দূরত্বটা আমরা কত ধরেছি, এইচ ধরেছি না, তাহলে এই ব্যাসার্ধটা মূলত কিন্তু এইচ এর সমান হবে। সো আমি চাইলে তোমাদেরকে এভাবে বলতে পারতাম, যেহেতু কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত আর এটা মূল বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে কেন্দ্রের ভুজের মানটাই হবে মূলত বৃত্তের ব্যাসার্ধ। তো অনেকেই বুঝতে পারতো না ভাই এটা কেন আসলে এটা হয়েছে, কেন আসলে এরকম হলো। তো এভাবে আমি মূলত অঙ্কটা করে দেখাইলাম যে দেখো তোমরা কিন্তু এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার পাচ্ছ। ঠিক আছে, মূল বিন্দু বসাইলে, আর তার মানে কি আমরা কেন্দ্র কিন্তু সরি ব্যাসার্ধ কিন্তু পেয়ে যাচ্ছি এইচ। সো তুমি যদি মূলত এই আর স্কোয়ারের জায়গায় আসলে এইচ বসায় দাও তাহলে কিন্তু তোমার অনেকখানি প্রবলেম সলভ হয়ে যায়। তার মানে আর স্কোয়ারের জায়গায় যদি আমি এইচ বসায় দিই, কেন, কারণ আমরা পাইছি যে ব্যাসার্ধ হচ্ছে এইচ। তাহলে তুমি চিন্তা করো, আমি কি পরের পেজে যাব। সো তুমি আর স্কোয়ারের জায়গায় তুমি এইচ বসায় দাও, তাহলে এইচ বসাইলে তুমি এইচ এর একটা ভ্যালু পাবা, এখান থেকে এইচ এর একটা ভ্যালু পাবা। সো এইচ এর ভ্যালুটা তুমি আবার যদি বসায় দাও তাহলে তুমি হচ্ছে আর এর আবার একটা ভ্যালু পাবা। ঠিক আছে, সো আর এর যদি ভ্যালু পাও, মানে এইচ আর আর তো সমানই, তখন কিন্তু তুমি ইজিলি বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবা। আমি মানে বুঝাইতে পারছি। আমি জানি তোমরা এই অঙ্কটা অনেক ভাবে করছো, বাট আমি এটা করলাম একদম তাদের জন্য যারা হচ্ছে একদমই বেসিক একটু ঝামেলা আছে, ঠিক আছে, তাদের জন্য। ওকে, সো এবার তুমি চিন্তা করো, আমি এই পার্টটাকে মুছে ফেলছি, সরি। তো যেহেতু আমরা এখন পাইলাম যে
আর স্কোয়ার সমান হচ্ছে আর সমান হচ্ছে এইচ, আর এর মানটা হচ্ছে এইচ বা আর স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার, একটু আগেই পাইছি। হ্যাঁ, সো আমরা এই আর স্কোয়ার জায়গায় আমরা কি করব, এইচ স্কোয়ার বসাই দিব। ঠিক আছে, ওকে, তাহলে এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 13 ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এখানে কি আসবে, দুই পাশ থেকে এইচ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে এইচ সমান মাইনাস 13, মাইনাস আর থাকতেছে না, 13/4, এইচ সমান আসছে 13/4। অতএব বৃত্তের সমীকরণটা আসবে x মাইনাস এইচ, এইচ মানে কত, 13/4 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 13/4 হোল স্কয়ার। এটা হচ্ছে মূলত বৃত্তের সমীকরণ। এখন তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো। ঠিক আছে, এটা চাইলে সিম্পলিফাই করতে পারো, যে তুমি এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র নিলা, ওইখানে সূত্র নিলা, এরকম করে করতে পারবা। ঠিক আছে, সো তুমি দুইভাবে করতে পারো, এভাবে রাখলেও হবে, ওইভাবে রাখলেও হবে। ক্লিয়ার? হ্যাঁ, আমার আগে সাদিয়া বলছে আমার আগে করে ফেলছে, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই অ্যান্সার করছে। এবার তোমাকে তোমরা আগে এই ম্যাথটা একটু দেখো, আমি তোমাকে আরেকটা নিয়ম দেখাচ্ছি, এটা আরো একটু সহজে করা যায় কিভাবে। এটা একদম বেসিক দিয়ে করাইছি, আর তুমি যদি কিছু জিনিসপত্র তোমার মাথায় থাকে, তুমি যদি মনে রাখতে পারো, তাহলে তুমি দেখবা এটা আরো একটু সহজে করা যাচ্ছে। ওকে, বলছো ভাই আজান দিচ্ছে। হ্যাঁ, আজান দিচ্ছে আমি জানি। আচ্ছা, বলছে ম্যাথ কি শেষ? হ্যাঁ ভাই, আমাকে বলছে ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। সো আমি সমীকরণের ফরম্যাটটা করছি। সো তুমি এটা জাস্ট ক্যালকুলেশন করো, ভেঙে ফেলো, এই পর্যন্ত রাখলেও কিন্তু ম্যাথ হবে। হ্যাঁ, ম্যাথ হয়ে গেছে। বাট অনেক টিচার আছেন যারা চায় একদম তুমি লাস্ট পর্যন্ত সুন্দর করে অ্যান্সারটা সাজায় গুছায় নিয়ে আসো, আদারওয়াইজ তারা মার্ক কাটে। এখন সব, বাট ম্যাথ কিন্তু এখানে শেষ, সমীকরণ এটা হয়ে গেছে। ঠিক আছে, সো এই আর কি। বলছে ভাইয়া এত সমীকরণ না লিখে এইচ ইকুয়াল, হ্যাঁ হবে, আরফান বলছি তো এইচ ইকুয়াল টু আর লিখে দিলে হবে। বাট কেন এইচ ইকুয়াল টু আর হইছে ওইটা বোঝানোর জন্যই মূলত তোমাদেরকে আমি ম্যাথ করে দেখাইছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে বলছে এখানে যে ওসি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, ওসি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই যে ওসি স্পর্শক কোনটা, এখানে কালারটা কি তোমরা বুঝতে পারতেছো? আসলে আমি জানি না, কালারটা মনে হয় একটু লাইট নিলে ভালো হতো, তাই না? ওসি স্পর্শক হচ্ছে এইটা, এই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে। পারবা নির্ণয় করতে? একটা জিনিস দেখো, তোমাকে আমি এটা আর একটা ছোট্ট জিনিস বুঝাই। যেহেতু এটা কেন্দ্র এবং এটা এক্স অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ, যেহেতু এটা কেন্দ্র এবং এটা হচ্ছে কি এক্স অক্ষকে স্পর্শ করে, গত ক্লাসে এমসিকিউ সলভের সময় বলেছি, যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তবে তার ব্যাসার্ধ হবে কিসের সমান? ওয়াই এর মানের সমান। ঠিক আছে, কি এক্স অক্ষকে স্পর্শ করলে সেই বৃত্তের ব্যাসার্ধ হয় ওয়াই এর মানের সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে সেটার ব্যাসার্ধ হয় এক্স এর মানের সমান। ঠিক আছে, এবং সেটা ধনাত্মক হবে অবশ্যই, যেহেতু ব্যাসার্ধ অবশ্যই সেটা ধনাত্মক মানটা হবে। তো তুমি বুঝতে পারতেছো এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হবে কিন্তু 3। আচ্ছা, ব্যাসার্ধ 3, তার মানে এই কেন্দ্র থেকে এই স্পর্শকটার দূরত্ব হচ্ছে কত? 3। এটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, এইটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এবং সরলরেখাটা কোন বিন্দুগামী বলতো? সরলরেখাটা হচ্ছে 0 0 বিন্দুগামী। দেখতে পাচ্ছি আমরা এটা মূল বিন্দু দিয়ে গিয়েছে। আচ্ছা, নর্মালি তো আমরা জানি y সমান mx প্লাস c হচ্ছে সরলরেখার সমীকরণ। c কি? c হচ্ছে y অক্ষ থেকে
যে পরিমাণ অংশ কাট করছে, বাট যখন মূল বিন্দু দিয়ে যায় তখন তো ওয়াই সি এর মানটা থাকে না, কারণ ওয়াই এর সমান কিছু থাকে না। তাহলে তুমি বলো ওসি এর সমীকরণটা কি হবে? ওসি এর সমীকরণ হবে মূলত ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স। আর এই এম এক্স থেকে এই কেন্দ্রের দূরত্ব হচ্ছে কত? এই কেন্দ্রের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান, মানে কেন্দ্রের দূরত্বটা হচ্ছে 3। ঠিক আছে, y ইকুয়াল টু এটা হচ্ছে 3। তো এই ইকুয়েশন থেকে কিন্তু ইজিলি এই কে এর মানটা, স্পর্শকের মানটা বের করে ফেলা যায়। সো চলো আমি অঙ্কটা করে দিচ্ছি, দেখো। ওসি স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, এখানে তো এটা বুঝছো যে এই বৃত্তের ব্যাসার্ধ যে 3 হবে, এটা মনে হয় বুঝতে পারছো। এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 3 হবে, কারণ কি এটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তার মানে আমি আমি লিখে দিই বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 3। হ্যাঁ, কেউ যদি না বুঝো কেন 3, কারণ এই যে দেখো এটা হচ্ছে 0 0, এখান থেকে এক্স অক্ষকে স্পর্শ করছে, এখান থেকে যদি একটা লম্ব টানি এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ওয়াই এর মান হচ্ছে ব্যাসার্ধ, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স এর মান হচ্ছে ব্যাসার্ধ। এই যে দেখো ওয়াই এর মানটা কত? 3। ঠিক আছে, ওকে, আর সমান 3। আচ্ছা, আর ওসি স্পর্শকের সমীকরণ ধরি, ওসি স্পর্শকের সমীকরণটা হচ্ছে ওয়াই সমান এম এক্স। কেন ওয়াই সমান এম এক্স প্লাস সি কেন হয় নাই? কারণ এই স্পর্শকটা মূল বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে ওখানে কোনো সি থাকে না। এটা আমরা পড়ে আসছি আগের সরলরেখা চ্যাপ্টারে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওয়াই মাইনাস এম এক্স ইকুয়াল 0, অথবা এইভাবেও লেখা যায় এম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, সাজায় লেখা যায়। হ্যাঁ, এখন আমি যদি বলি এই কেন্দ্র থেকে এই স্পর্শকের উপরে লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি। হ্যাঁ, এই কেন্দ্র থেকে আমি স্পর্শকের উপর কি করতে চাচ্ছি? লম্ব দূরত্ব বের করতে চাচ্ছি। তাহলে লম্ব দূরত্বটা যদি আমি বের করি, সেটা আসলে কিসের দূরত্ব বের হবে? ব্যাসার্ধের দূরত্ব বের হবে, কারণ এটা স্পর্শক। কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি 2 3 বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করতেছি। 2 3 বিন্দু থেকে এম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রেখার দূরত্ব। হ্যাঁ, দূরত্ব বের করা, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার সূত্র আমরা পড়ে আসছি, যে কি করি এক্স আর ওয়াই এর জায়গায় কি করি ওই বিন্দুটা বসায় দেই, তাহলে এটার পরম মান এম ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো? 2, মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাবো? 3। আর এখানে তো সি নাই, তাই না? এখানে তো সি নাই, তাহলে এই হচ্ছে পরম মান, রুট ওভার কি আসতেছে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার ইকুয়াল টু ওই যে ব্যাসার্ধ যেটা আসছে 3। এখন আমরা এটা যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। যেমন আমি উভয় পক্ষে যদি বর্গ করে ফেলি, তাহলে মূলত কি আসে? আচ্ছা, এখন দেখো আমি যদি উভয় পক্ষে বর্গ করে ফেলি তাহলে কিন্তু এখানে চলে আসবে তোমার প্রথমে যদি পরম মান উঠাও তাহলে এখানে প্লাস মাইনাস আসে, তারপর যদি তুমি বর্গ করো দুই পাশে তাহলে কিন্তু প্লাসই চলে আসে। দ্যাটস আমি কিন্তু প্লাস মাইনাস দিচ্ছি না। হ্যাঁ, তাহলে আসতেছে এম ডট বা 2m মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 3 3 9, আর আরই গুণ করে দিলে কত আসবে? এ স্কোয়ার মানে 4m স্কোয়ার মাইনাস 3 গুণে 6, 6 গুণে 12 m প্লাস 9 ইকুয়াল টু 9m স্কোয়ার প্লাস 9। তো সবগুলোকে এক পাশে রেখে দিলে 9m স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু 0। 9m স্কোয়ার মাইনাস 4, 12m আছে একটা, ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখানে আমি কি করতে পারি সেটা হচ্ছে 5m স্কোয়ার তাহলে m ইকুয়াল টু পাচ্ছি কত? 0,
আর একবার পাচ্ছি -12/5। দেখো তো এম এর মান দুইটা পাইছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -12/5। ঠিক আছে, কি করছি দেখো। আচ্ছা তরিকুল বলে দিছে অলরেডি 3 আসবে এম এর মান। আচ্ছা তো এটা জাস্ট দূরত্বটা বের করছি, হ্যাঁ দূরত্ব বের করলে জাস্ট আমার মতো ক্যালকুলেশন করছি, তুমি তোমার মতো ক্যালকুলেশন করো, আমি এম এর মানটা বের করছি। হ্যাঁ তো এম এর মানটা কি আসছে, একবার হচ্ছে 0 আসছে আর একবার হচ্ছে 12/5 আসছে। এখন তুমি চিন্তা করো, আমি যদি এই সমীকরণে এম এর মান 0 বসাই তাহলে কি আসবে, y ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 0 মানে এক্স অক্ষের সমীকরণ। আমাকে তো এই এক্স অক্ষের সমীকরণ চাই নাই, তার মানে y ইকুয়াল টু 0 হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। ঠিক আছে, m ইকুয়াল 0 বসালে এক্স অক্ষের সমীকরণ পাওয়া যায়। সুতরাং m নট ইকুয়াল টু 0, অতএব m ইকুয়াল টু -12/5 বসিয়ে পাই হচ্ছে মাইনাস, আচ্ছা এখান থেকে দেখি, -12/5 m মাইনাস y ইকুয়াল টু, সরি m না x। সো এখন তুমি এটাকে চাইলে আর একটু সিম্পলিফাই করে লিখতে পারো। হ্যাঁ যে তুমি 5 দিয়ে সবগুলোকে গুণ করে, -5 দিয়ে যদি আমি সবগুলোকে গুণ করে দিই তাহলে কত আসবে, 12x প্লাস 5y ইকুয়াল টু, সরি আবার m লিখতেছি, 12m প্লাস 5y ইকুয়াল টু 0। এটা সমীকরণ। দেখো তো বুঝতে পারছো কিনা। ও আচ্ছা, +9 আর +9 কোথায় গেল, +9 হচ্ছে এই 9 কে আমি বাম পাশে নিয়ে আসি বা এই 9 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে +9 থেকে -9 কি বাদ হইলে 0 হয়ে যায়। আমি একবারে লিখছি, এই জন্য বলছি তুমি নিজে ক্যালকুলেট করো, তুমি কিন্তু এটা বুঝতে পারবা, কিন্তু তুমি এই জন্য নিজে ক্যালকুলেট করো নাই। হ্যাঁ দূরত্ব নির্ণয়টা বুঝি নাই। দূরত্ব নির্ণয়, এই একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কিভাবে নির্ণয় করা হয় ভুলে গেছি। ভাই y ইকুয়াল টু mx কিভাবে হলো ভাইয়া, যেহেতু এই ওসি সরলরেখাটা, আমি প্রত্যেকটা উত্তর দিছি, তোমরা কোথায় ছিলা তখন বলো তো। আমি প্রত্যেকটা কথার উত্তর দিছি যে y ইকুয়াল, ওই ওসি রেখাটা কেন্দ্র দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে আর কি, ওসি রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে। যদি মূল বিন্দু দিয়ে কোনো সরলরেখা যায় তার সমীকরণ কি, y ইকুয়াল টু mx। যদি মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে যায় তাহলে y ইকুয়াল টু mx প্লাস c। কিন্তু y, এই সরলরেখা তো মূল বিন্দু দিয়ে গেছে, তার মানে y ইকুয়াল টু কি হবে, mx। এটাই তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা তো গত ক্লাসের। ঠিক আছে, আর লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার উপরে কিভাবে লম্ব দূরত্ব বের করে, এই সূত্র তো আমরা সরলরেখার ক্লাসে শিখছি। কি বলে এটা বুঝি নাই। এই যে x1 আর y1 এই দুইটা বিন্দু থেকে যদি আমি এই যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু এই রেখার দূরত্ব বের করতে চাই, কেমনে বের করে, ax1 প্লাস by1 প্লাস c, এটার মডুলাস ডিভাইডেড বাই √ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। পড়ছি না এটা, কে পড়ি নাই এটা, সরকার ক্লাস করি নাই আমরা। এইটা, এটাই তো করছি যে এই রেখার এক্স এর জায়গায় বসাইছি ওই x1 মানে এই যে 2 বিন্দু, y এর জায়গায় বসাইছি 3 বিন্দু, সি তো নাই, ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এটা করছি। বলছে এম ইকুয়াল টু 0 হলো না কেন, আমাকে বলছে এই ওসি রেখার সমীকরণটা বের করতে, ওসি এই রেখাটার সমীকরণ বের করতে। কিন্তু এম যদি 0 বসাই তাহলে দেখা যাচ্ছে আমি ওয়াই ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 কোন রেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল টু 0 তো ভাইয়া ওসি রেখার সমীকরণ না, ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে, বোঝাই যাচ্ছে এক্স অক্ষের সমীকরণ। আমার তো এইটা চাই নাই, আমাকে চাইছে ওসি রেখার সমীকরণ। আর ওয়াই ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমি পাই কি, দেখো এই যে এম ইকুয়াল টু 0 বসায় দাও, তাহলে এইটুকু বাদ হয়ে যায়। ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 কি, এক্স অক্ষের সমীকরণ। আমার কি এটার সমীকরণ চাইছে, আমাকে চাইছে কি ওসি রেখার সমীকরণ। তাহলে আমি যদি অন্য যে বিন্দুটা এম এর মানটা আসছে সেটা বসাই তাহলে আমি ওসি রেখার সমীকরণটা পাবো। বুঝতে পারছি। আচ্ছা, আহ আমরা বলছি এই ম্যাথটা করাই আমরা নামাজের ব্রেক দিব, তো এই ম্যাথটা শেষ। তো আমরা এখন একটা নামাজের বিরতি দেই। সো নামাজ পড়ে এসে আমরা আবার ক্লাস শুরু করবো। হ্যাঁ নামাজ 45-এ আমরা শুরু করবো ইনশাল্লাহ ক্লাস। ওকে, 45 বা 46 বাজতে পারে। ওকে, সো 45 বা 46, 15 মিনিট নামাজের বিরতি। ওকে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নামাজ পড়া শেষ আশা করি সবার। সো আমরা এই ম্যাথটা শেষ করছিলাম। পরে আরেকটা ম্যাথ আছে। বলছে যে x² প্লাস y² মাইনাস টুয়াইস x প্লাস টুয়াইস y ইকুয়াল টু 2 বৃত্তের একটি স্পর্শক হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল 0। এটা রাজশাহী বোর্ড 23-এ আসছে। বলছি একটা বৃত্তের যদি কেন্দ্র 6, π/4 হয় এবং ব্যাসার্ধ যদি 5 একক হয় বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা দুই ভাবে করা যায়। এটা কিন্তু দুই ভাবে করা যায়। কিভাবে? এক হচ্ছে তোমার ফার্স্টে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার এই যে বৃত্তের কেন্দ্রটা আছে এটা কিন্তু পোলার স্থানাঙ্কে দেয়া আছে নাকি কার্তেশীয় স্থানাঙ্কে দেয়া আছে বলো তো? পোলার স্থানাঙ্কে দেয়া আছে, তাই না? সো কেমনে বুঝলাম? কারণ এটা হচ্ছে আর থেটা থাকে, আর কমা থেটা, মানে এটা ব্যাসার্ধ থাকে বা আর এর মান থাকে, আর এটা হচ্ছে তোমার কি বলি অ্যাঙ্গেল থাকে, থেটার মান থাকে। সো এখানে দেখতে পাচ্ছি এটা 6 আছে, এটা π/4, দ্যাট মিনস এটা পোলার স্থানাঙ্কে দেয়া আছে। তার মানে আমাকে এটাকে কি করতে পারি? আমরা এটাকে কার্তেশীয়তে কনভার্ট করতে পারি। কনভার্ট করে ব্যাসার্ধ দেয়া আছে, ধুমধাম যেভাবে জানি সেভাবে আমরা সমীকরণটা বের করতে পারি। বাট কথা হচ্ছে তোমাকে যদি এখানে কোনোভাবে বলে দিত যে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে এত, ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, সেটা হচ্ছে পোলার ফর্মেই হইতে হবে। কি ফর্মে হইতে হবে? বৃত্তের সমীকরণের পোলার ফর্মেই হইতে হবে। তাহলে তুমি কি করতে? তাহলে কিন্তু তোমার পোলার সমীকরণেরও সাধারণ সমীকরণটা জানা লাগতো। পোলার ফর্মেটেরও সাধারণ সমীকরণটা জানা রাখতো। সো তোমরা কি জানো যে একটা বৃত্তের পোলার সমীকরণ যেটা নির্ণয় করি আমরা তার মানে সাধারণ ফর্মেটটা কি? মনে আছে? বলো তো? যদি এরকম পড়ছিলা না? যদি একটা বৃত্তের না আগে তোমরা বলো দেখি। মনে আছে কিনা আগে দেখি। r² মাইনাস 2 আর নট কস থিটা মাইনাস আলফা, মনে পড়ে কিছু? আচ্ছা, কারোই মনে নাই? তাহলে যাদের মনে নাই আমি তাদের জন্যই প্রথম সলিউশনটা বলছি। অঙ্ক তো ফেলে রেখে আসা যাবে না, তো তারা কি করবা? তারা প্রথমে এই পোলারটাকে পোলার স্থানাঙ্ককে কার্তেশীয়তে তো আমরা রূপান্তর করতে পারি নাকি? এটা তো পারি যে এক্স ইকুয়াল টু আর কস থেটা আর ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থেটা। সো এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবা। সো ওই যে কেন্দ্র যদি জানো তাহলে এক্স মাইনাস এক্স এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কোয়ার এভাবে করে ফেলবো, ঠিক আছে? তো এটা করে ফেলবো। বাট যদি মনে থাকে তাহলে কি করবা? তাহলে আমি হচ্ছে তোমাদের সমীকরণটা একটু লিখি। কেন্দ্রটা যদি এরকম হয় এটা হচ্ছে মনে করো আর কমা ফাই ধরতে পারি, আর ব্যাসার্ধটাকে আমরা আলফা ধরতে পারি। ব্যাসার্ধটাকে যদি আলফা ধরি তাহলে আমরা পোলার সমীকরণটা কিভাবে লিখতে পারি? r² মাইনাস 2r ইন্টু এটাকে আমরা আর নট ধরি, হ্যাঁ, আর নট আর নট কস থেটা মাইনাস ফাই প্লাস r², সরি আর নট স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। আমি যদি ভুল না করে থাকি, সরি একটা প্লাস আছে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? ঠিক আছে, দেখতে পাইছো? খাতায় লিখছো এটা? সো আবার বলি, সো এই ফরম্যাটটা আসলে তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু ইজিলি সমীকরণটা বের করতে পারবা যে আর স্কোয়ার, এই আর আর থেটা হচ্ছে এক্স আর ওয়াই যেমন ছিল, এখানে হচ্ছে ওই আর আর থেটাটা থেকে যাবে, ঠিক আছে? সো আর স্কোয়ারটা থেকে গেল আর স্কোয়ারের জায়গায় মাইনাস 2r, আর নটের মান কত? এই যে আর নট ছিল, আর নটের মান হচ্ছে 6 কস থেটা মাইনাস ফাই এর মান কত? π/4 প্লাস আর নট কত? 6 স্কোয়ার সমান ব্যাসার্ধ এবার আলফা ধরছি,
তার মানে 5 এর স্কোয়ার। সো আমি আরেকটু সুন্দর করে লিখলে আর স্কোয়ার মাইনাস 6 দ্বিগুণে 12 আর cos থিটা মাইনাস পাই বাই 4 প্লাস 36 এই পাশে যদি চলে আসে মাইনাস 25 ইকুয়াল টু 0। সো পরের লাইনে তুমি কি করবা, 36 থেকে 25 কে বাদ দিয়ে দিবা, অথবা ওই পাশেও নিয়ে যাইতে পারতা। ঠিক আছে, 36 থেকে 25 বাদ দিলে কত থাকতেছে, 5 6 11। এটা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? বলছে ভাই এটা তো মনে হচ্ছে শিখেই নাই। আচ্ছা, ওকে, তাহলে এখন শিখে নাও পোলার সমীকরণ কিভাবে বানাইতে হয়, এভাবে শিখে নাও, অথবা তোমার ডিটেল করছো। ঠিক আছে, ওকে। বলছি এটা বৃত্তের সমীকরণ, বৃত্তের পোলার ফরম্যাটের সমীকরণ। হ্যাঁ, বৃত্তের পোলার ফরম্যাটের সমীকরণ এটা। হ্যাঁ, এই সূত্র মুখস্থ করে নাও, এটা খুব কাজে দিবে। পোলার সমীকরণ, পোলার সমীকরণ এভাবে লিখতে পারো। ঠিক আছে, মুখস্থ করে নাও। ওকে, চলো নেক্সট। বলছে উল্লেখিত উদ্দীপকে উল্লেখিত বৃত্তের এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের স্পর্শকের উপরে লম্ব। আচ্ছা, এই বৃত্তের দুইটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে তোমার এই যে উদ্দীপকের যে স্পর্শক আছে এইটার উপরে লম্ব হবে। আচ্ছা, ইন্টারেস্টিং। একটা রেখার সমীকরণ দেয়া থাকলে তার উপরে লম্ব রেখার সমীকরণ বের করা কিন্তু আমরা শিখছিলাম সরলরেখার ক্লাসে। কিভাবে লম্ব রেখা, এই স্পর্শকের উপর যেহেতু সেই দুইটা স্পর্শক লম্ব হবে, দেখো বলছে এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের স্পর্শকের উপরে কি হবে, লম্ব হবে। তাহলে উদ্দীপকের স্পর্শক হচ্ছে এইটার উপরে লম্ব হবে। তাহলে এর উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে লেখে মনে আছে, যে এক্স এর সহগ ওয়াই এর কাছে যায়, ওয়াই এর সহগ এক্স এর কাছে যায়, আর মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাই না? অথবা তুমি নর্মালিও লম্ব বের করতে পারো। তো আমি মনে করি এই স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণটা কি হবে সেটা একটু লিখি। এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, আর ওয়াই এর সহগ এক্স এর কাছে আসবে, তার মানে এটা হয়ে যাবে 4x, আর এটা হয়ে যাবে 3y, মাঝখানে ছিল যোগ চিহ্ন, হয়ে যাবে বিয়োগ, আর এখানের কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, ধ্রুবকটা ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। ওকে, এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ, যে এই স্পর্শকের উপর যেই রেখাটা লম্ব হবে সেটার সমীকরণ হচ্ছে এইটা। ঠিক আছে, এটা মনে করি 1 নম্বর সমীকরণ। আচ্ছা আচ্ছা, এবার এই বৃত্ত থেকে আমরা দেখি, এই উদ্দীপকের বৃত্তে দুটি স্পর্শক। হ্যাঁ, তাহলে এই বৃত্ত থেকে দেখি আমরা কেন্দ্র ব্যাসার্ধ গুলো বের করতে পারি কিনা। বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y। দেখো সি বা কনস্ট্যান্টের মানটা ডান পাশে আছে। বৃত্তকে যে কোনো কিছু বের করতে হইলে একে আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হয়, গত ক্লাসে বলেছি। তার মানে সি এর ভ্যালুটাকে বাম পাশে নিয়ে আসতে হবে, -2 ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করব। আর সমান কি ছিল, √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এরকম কিছু একটা ছিল। তাহলে √ওভার জি মানে কত এখানে বলো তো? জি মানে হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে এক্স এর সহগকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে -1 এর স্কোয়ার প্লাস এফ মানে কি ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, মানে 1 এর স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে 25 হবে না, এখানে সরি 2 তো হবে, সরি, হ্যাঁ 2। আচ্ছা, মাইনাস সি মানে -2, সি এর মানটা কত, ধ্রুবকটা -2, এটা গত ক্লাসে আমরা করাইছি। হ্যাঁ, তো এটা আবার বইলো না, এখন বুঝি না। তাহলে এটা আসতেছে √ওভার 1 প্লাস 1 প্লাস 2 মানে √4 মানে হচ্ছে 2। তার মানে ব্যাসার্ধ পাইলাম কত, ব্যাসার্ধ পাইলাম 2। আচ্ছা, এবার বলো এটার কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে এক্স এর সহগকে কত, কেন্দ্র কি ছিল, -b, -f ছিল, রাইট? ওকে, তাহলে কেন্দ্র হবে হচ্ছে তোমার যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ মানে 1, আর ওয়াই এর সহগকেও -2 দিয়ে ভাগ মানে -1। আচ্ছা, এতটুকু বুঝছি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1, -1, ব্যাসার্ধ হচ্ছে 2। আর যেই স্পর্শক দুইটা এই স্পর্শকের উপরে লম্ব হবে সেইটার সাধারণ সমীকরণ হচ্ছে এইটা। তাহলে তুমি চিন্তা করো, একটা বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের উপরে যে কোনো স্পর্শকের দূরত্ব তার ব্যাসার্ধের সমান হয়।
আচ্ছা, এটা তো আমরা জানি। ওকে, যে কোনো স্পর্শকের দূরত্ব তার ব্যাসার্ধের সমান হবে। তোমাকে আমি একটা চিত্র এঁকেই দেখাই। দেখো, মনে করো এরকম একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার স্যাপার আছে এরকম। সো আমি আগের চিত্রটা যদি একটু খেয়াল করি, চিত্র কি আছে এখানে? এটার কোনো চিত্র ছিলই না। তাহলে এটার ব্যাপার হচ্ছে এরকম একটা স্পর্শক ছিল। এই হচ্ছে একটা স্পর্শক, যে স্পর্শকের সমীকরণটা দেয়া আছে। দেয়া আছে কি? ওই যে 3x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0। এমন দুইটা এখন স্পর্শক আঁকতে হবে যেই দুইটা আসলে এইটার উপরে লম্ব। তাহলে এটার উপরে লম্ব যদি আঁকি, এই যে এরকম একটা আর এরকম আর একটা, এইরকম দুইটা স্পর্শকের সমীকরণ আমাকে লিখতে হবে। আচ্ছা, এইটার উপরে লম্ব রেখার এটার সমীকরণ এইটা, তাহলে এই দুইটার সমীকরণ কি রকম হবে? এই দুইটার সমীকরণ হবে এরকম যে 3 এর জায়গায় এটার উপর যেহেতু লম্ব, তাহলে x এর সহগ y এর কাছে চলে যাবে, y এর সহগ x এর কাছে চলে আসবে। তার মানে এটা হয়ে যাবে 4x, আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস কে ইকুয়াল টু 0। মানে এই 9 এর জায়গায় অন্য যে কোনো একটা ধ্রুবক বসবে, এখানে একটা ধ্রুবক বসবে একটা সমীকরণ, এখানে একটা ধ্রুবক বসবে সেটা হবে আরেকটা সমীকরণ। ঠিক আছে? বলছে সি এর মান শুধু 2 হবে না। আচ্ছা, সি এর মান 2 না, সি এর মান 2 হবে না, -2 হবে। কারণ এখানে এই যে 2 ডান পাশে ছিল সেটা বাম পাশে আনার পর এটা -2 হইছে না? এটা আদর্শ ফরম্যাটে বাম পাশে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই স্পর্শকগুলা কি এখান থেকে কেন্দ্র, আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, এই স্পর্শকের উপর লম্ব দূরত্ব এটা কিসের সমান হবে বলতো? আর বা ব্যাসার্ধের সমান হবে। আর আর এর মানটা আমরা কত পাইছি? আর এর মানটা আমরা পাইছি 2। আচ্ছা, এটাই আমরা করব। এর আগের অঙ্কেও আমরা সেম কাজ করছিলাম, মনে আছে? এর আগের অঙ্কেও কিন্তু আমরা এই একই রকম কাজ করছিলাম। ওকে, হ্যাঁ, চলো এখন আমরা এখানে আমরা অঙ্কটা করে ফেলি বাকিটা। এখন যেটা করব, উম, হুম, কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব, কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 1, -1 থেকে 4x - 3y + k = 0। স্পর্শকের লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি যে লম্ব দূরত্বটা হচ্ছে 1, -1, রাইট? তাহলে 4 × 1 - 3 × -1 + k আসলো মডুলাস √4² + -3 এর স্কয়ার সমান হচ্ছে ব্যাসার্ধের সমান মানে 2। ক্যালকুলেশন করে ফেলি, তাহলে কত আসতেছে আমার এখানে? আমার এখানে আসতেছে 4 আর +3 7, 4 আর মাইনাস হচ্ছে +3 7, 7 + k, আর এখানে আসতেছে 4 4 16, 3 3 9 25 5 = 2। এখন আমি যদি এই পাশের মডুলাস চিহ্নটা উঠাইতে চাই, তাহলে আমাকে ডান পাশে কি করতে হবে? একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, তাই না? মডুলাস চিহ্ন উঠাইতে চাইলে ডান পাশে আমাকে কি করতে হবে? প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। আমি একটু ক্লিয়ার করে লিখি এখানে আমার, কারণ এই মডুলাস তো ধনাত্মক 2 এর জন্য এই ভ্যালু দিবে, যা ঋণাত্মক ভ্যালুর জন্য একই 2 দিবে, তাই না? আচ্ছা, তো এখন আমি যেটা করব, এখন আমি হচ্ছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন গুণ করেই 7 + k = ± 5 × 10। অতএব k সমান
একবার 10-এর সাথে এটার +10 হিসাব করলে হচ্ছে 7 বিয়োগ গেলে কত হবে 3, আর -10 হিসাব করলে হচ্ছে -17, দুইটা পাইছি তাই না? অতএব স্পর্শক দুটির সমীকরণ হচ্ছে 4x - 3y, কে এর জায়গায় একবার 3 বসাবো, +3 = 0, আর একটা 4x - 3y, কে এর জায়গায় আরেকবার কত বসাবো, -17। এই যে এটাই অ্যান্সার। ক্লিয়ার? সেটি অনেক আগে দেখলাম অ্যান্সার দিছে। প্লাস মাইনাস না দিলে কি হবে? প্লাস মাইনাস না দিলে তোমার ভুল হবে। দুইটা অ্যান্সার, দুইটা সমীকরণ তুমি পাবা না। ঠিক আছে? ওকে। একটা বৃত্তের সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যাবে? একটা বৃত্তের সর্বোচ্চ অসংখ্য স্পর্শক, ইনফিনিট সংখ্যক স্পর্শক আঁকা যাবে। ওকে। কেন্দ্র 1, -1 কিভাবে হলো ভাইয়া? এটা তুমি রেগুলার ক্লাসটা করে আসো, এটা তো সলভ ক্লাস। তাহলে এখানে ভালো করে বুঝতে পারবা, অথবা আমার গত ক্লাসের লাস্ট এমসিকিউ সলভ ক্লাসটা করলেও তুমি এটা বুঝতে পারবা কেন্দ্র কিভাবে 1, -1 হলো। বলছে +17 হবে না, না -17 হবে, কারণ এখানে মাইনাস ভ্যালুটা আসছে। ঠিক আছে? ওকে। সো চলো নেক্সট ম্যাথ দেখি আমরা। বলছে এই বিন্দু থেকে উদ্দীপকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো এবং স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে আসলে। বৃত্তের একটা স্পর্শক কিন্তু দেয়া আছে। এই বিন্দু থেকে এই স্পর্শকের উপর অঙ্কিত দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, আর এই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত যে স্পর্শকটা হবে সেই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো চলো এই বিন্দু থেকে আমরা এর আগের অঙ্কে কি কি পাইছি? এইখানে আগের অঙ্কে আমরা দেখছি এটাকে লেখা যায় এইভাবে, x² + y² - 2x + 2y - 2 = 0। হ্যাঁ, আর এখানে দুইটা ইনফরমেশন আমরা বের করে রাখতে পারছিলাম। সেটা হচ্ছে এখান থেকে এখন আর বের করবো না। হ্যাঁ, আমরা বলবো যে খ থেকে পাই r = 2, আর একটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত, সরি ব্যাসার্ধ তো এটাই ছিল, কেন্দ্র ছিল 1, -1। ঠিক আছে, কেন্দ্র ছিল 1, -1। আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে 2, কেন্দ্র হচ্ছে 1, -1। আচ্ছা, এটা তো আমরা ছিল। এই বিন্দু থেকে এই উদ্দীপকের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটা কেমনে বের করে মনে আছে? স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করে? একটা বড় √ওভার নিতে হয়, তারপর এক্স এর জায়গায় এইটা বসাইতে হয়, এক্স এর জায়গায় ওই বিন্দুটা বসাইতে হয় ওয়াই এর জায়গায়, তারপর যেটা আসবে সেটাই আসলে স্পর্শকের দৈর্ঘ্য হবে। তাহলে এক্স এর জায়গায় বসাবো 4, ওয়াই এর জায়গায় বসাবো -3। শেষ। স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু এখন ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি হিসাব করো কত আসে। নিচে করবো 4 4 এ 16 প্লাস 3 3 এ 9 মাইনাস 4 দ্বিগুণে 8 মাইনাস 3 দ্বিগুণে 6 মাইনাস 2। সো কত আসে ভাইয়া বলো তো? √ওভার এখানে 16 আর 9 হচ্ছে 25, আর এ পাশে আসতেছে 14 15 16, তাই না? 8 দ্বিগুণে 16, তাহলে 25 থেকে 16 গেলে 9, আলটিমেটলি 3 একক। হ্যাঁ, বলছে কানিজ বলছে ভাই আমি দেখতে পাচ্ছি না। তোমার মনে হয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে, তুমি লগ আউট করে লগ ইন করো, বা তোমার নেট কানেকশনটা আরেকবার চেক করো। ঠিক আছে? হ্যাঁ। তাসনিম, সুভা, মেহেদি, সুবহানা, তারপরে জান্নাতুল ফেরদৌস, আলী বলছে স্যার ক্ষয়ের লম্বা রেখাটা বুঝি নাই। ক্ষয়ের লম্বা রেখা কোনটা ভাইয়া? লম্ব রেখা বলছে ওই স্পর্শকের উপর লম্ব হবে দুইটা স্পর্শক, এই জন্য ওইটা লম্বা রেখা। তুমি কোশ্চেনটা পড়ো নাই। ঠিক আছে? বলছে আচ্ছা, আপনার সিকিউ সলভিং অসাধারণ ভাই। আমি সিকিউটা সলভ করাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে পড়াচ্ছি।
এটা সলভ করে দিলেই আসলে হয় না। আমার মনে হয় তোমার একটা 10টা ম্যাথ করার চেয়ে যদি আমি তোমাকে 5টা 3টা 4টা ম্যাথ যদি আমি ভালো করে বুঝাই যে এই টাইপের আসলে তুমি চিন্তা করতে পারবা যে আসলে যে ম্যাথটা আমার কমন পড়ে নাই এটা আসলে কিভাবে করা যায়। হ্যাঁ, গতানুগতিক নিয়ম ফলো না করে কিভাবে বেসিক দিয়েই করা যায়। একজন কোশ্চেন করেই যাচ্ছে পোলার কি? পোলার কি ভাই? এটা জানতে হইলে তুমি সরলরেখার ক্লাসটা আবার করে আসো। স্থানাঙ্কের ক্লাসটা আবার করে আসো। তুমি 9-10 টা ভালো করে আরেকবার পড়ো। তারপরে তুমি ইন্টারমিডিয়েট পড়া শুরু করো। তোমার 9-10 এ গ্যাপ আছে ভাইয়া। ঠিক আছে? পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক জানতে চাইলে দেখা গেছে যে তোমার 9-10 টা আরেকবার শেষ করতে হবে। তুমি 9-10 এ হাওয়ার উপরে পাস করে আসছো আসলে। উচিত হয় না এই ব্যাপারটা। আচ্ছা। ওকে, তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে উম এই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য তো বের করে ফেললাম। এখন আসো সমীকরণটা নির্ণয় করতে হবে। এখান থেকে ওই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন ব্যাপারটা কিন্তু চিন্তা করতে পারো যে কিভাবে করবে? একটু নিজে চেষ্টা করো তো কিভাবে করা যায় এখন? এতক্ষণ তো আমি করাইলাম যে বিভিন্ন এর আগের অঙ্কটা করাইলাম যে ২টা স্পর্শকের সমীকরণ যেটা আরেকটা স্পর্শকের উপর লম্ব। তারপরে দেখাইলাম স্পর্শক রিলেটেড, হ্যাঁ? যে কোথায় গেল? এর আগেও একটা স্পর্শক এখানে দেয়া ছিল এবং সেটা 0 বিন্দুগামী ছিল। দ্যাটস ওয়াই এই বিন্দু দিয়ে যেহেতু গেছে তাহলে সেই স্পর্শকের সমীকরণটা আমি তোমাকে বের করে দেখাইলাম যে করতে পারছি। আচ্ছা, তার আগে আমরা কি করলাম? তার আগে হচ্ছে আমরা করলাম আ বৃত্তের সমীকরণ নির্ণয় করছি। বাট আমি তো ২ টা স্পর্শকের সমীকরণ নির্ণয় করে দেখাইলাম। সো এটা একটু নিজে ট্রাই করো। আমি করে দিব, সমস্যা নেই। বাট নিজে আমি চাই তুমি একটু নিজে চিন্তা করো ভাইয়া এটা এভাবে হতে পারে। ২ মিনিট সময়। তারপর আমি করে দিচ্ছি। বলছে এক্স ও ওয়াই এর মান বসে করব। তাহসান বলছে এক্স আর ওয়াই এর মান বসায় করব। আব্দুর রহমান বলছে 4x প্লাস 3y মাইনাস 3 হবে। ওকে, দেখা যাক। ওকে, হ্যাঁ, এক্স আর ওয়াই এর মান বসায় করতে পারো। y ইকুয়াল টু mx প্লাস c। দেখি আর কি কি আছে। স্পর্শকের সমীকরণ ধরে ওই বিন্দু বসালে হবে। ওকে, ওকে, অনেকেই অ্যান্সার দিছো। ভেরি গুড। চলো আমি এবার সলভ করাই দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। ২ ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে আহ, আমার বৃত্ত জানি, আমি এই স্পর্শকটা জানি, তাহলে আমি বৃত্তের কেন্দ্র জানি। এখন এই কেন্দ্র থেকে ওই স্পর্শকের দূরত্ব উম, কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি? বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি আমি 2, তাই তো? বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি আমি 2। আচ্ছা, এখন তুমি চিন্তা করো 4 - 3 এই বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ তুমি আমাকে বলো। 4 - 3 এই বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ তুমি আমাকে বলো। তুমি বলবো ভাইয়া আমরা বৃত্তের সমীকরণ সরি সরলরেখার সমীকরণ বলো। সরলরেখার সমীকরণ আমরা এভাবে শিখেছিলাম y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। যেহেতু ভাইয়া আপনি বলেছেন যে সরলরেখাটা হচ্ছে 4, -3 এই বিন্দু দিয়ে গিয়েছে, তাহলে সমীকরণটা হবে এরকম y - y1 কত? -3 হয়ে যাবে +3 ইকুয়াল টু m ইন্টু x - x1 এর জায়গায় বসবে 4। তাহলে এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি y + 3 ইকুয়াল টু mx - 4x। ওকে, এখন আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে সরি 4m। ওকে, সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে ব্যাপারটা এরকম আসবে mx - y - 4m প্লাস 3 ইকুয়াল 0। এরকম কিছু একটা আসবে, তাই তো? উম, এরকম কিছু একটা আসবে যে mx - y - 4m প্লাস 3 এরকম। এটা হচ্ছে মনে করি 1 নম্বর সমীকরণ। এটা, হ্যাঁ। এখন কথা হইছে এইটা তো সেই স্পর্শকের সমীকরণটা আমি বের করছি। এই যে এই বিন্দুগামী একটা সরলরেখা যদি এটাকে স্পর্শক হইতে হয় তাহলে কেন্দ্র থেকে, আবার বলি কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে
এই স্পর্শকের দূরত্ব হইতে হবে এর ব্যাসার্ধের সমান, তাই না? এইটাকে যদি স্পর্শক হইতে হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব হইতে হবে এর ব্যাসার্ধের সমান। একটু আগেই তোমাকে আমি বুঝাইছি যে এই যে এটা যদি স্পর্শক হইতে হয় তাহলে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব হইতে হবে এর ব্যাসার্ধের সমান। তাহলে এবার আমি মনে করি এইটা হচ্ছে স্পর্শক, তাহলে কেন্দ্র 1, থেকে এই এই স্পর্শকের দূরত্ব হবে এর ব্যাসার্ধ মানে 2 এর সমান। ওকে, এটাই লিখবো এখন যে অতএব এই যে কেন্দ্র এত থেকে থেকে 1 নং রেখার দূরত্ব হবে ব্যাসার্ধ r সমান 2 এর সমান। তাহলে এখন আমি ওইটার দূরত্ব বের করে ফেলি। এই যে এতক্ষণ আমরা দূরত্ব বের করা শিখলাম যে কিভাবে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মানটা বসাই দিই। তাহলে m ইন্টু মডুলাস m ইন্টু x এর জায়গায় কত বসবে? কেন্দ্রের 1, ঠিক আছে, মাইনাস y এর জায়গায় কত বসবে? -1, তারপরে প্লাস c, তাই না? তো এই যে c যে পার্টটা আছে সেই c এর পার্টটা সে পুরাটাই বসে যাবে, এখানে আর কিছু বসানোর নাই। মডুলাস আর নিচে হবে রুট ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, এইটা সমান হবে ব্যাসার্ধ 2। যখন আমি বাকিটা ক্যালকুলেশন করে ফেলো তাহলেই অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এখন আর কঠিন না, করে দিতে হবে না, করতে পারবা। দেখো m মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে আছে +1, আর এটা হচ্ছে -4m প্লাস 3, এটা হচ্ছে মডুলাস ডিভাইড বাই রুট ওভার কত আসতেছে m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে উপরে থেকে যাচ্ছে আমার -3m প্লাস 4 -3m প্লাস 4, এটা হচ্ছে মডুলাস, আর নিচে থাকতেছে m স্কোয়ার প্লাস 1 রুট ওভার m স্কোয়ার প্লাস 1, এ পাশে থাকতেছে 2। আচ্ছা, এখন কি করবে? এখন উভয় পাশে বর্গ করে দাও, তাহলে এই যে রুটটা চলে যাবে। রুটটা যদি চলে যায় তাহলে তুমি এখান থেকে m এর মান পাবা, m এর মান নিয়ে এখানে বসাই দিবা, তাহলে সমীকরণ হয়ে যাবে। বাকিটা করতে পারবা না? শুধু বলছে +3 না -3 হবে। আচ্ছা, আমি কোথায় +3 -3 ভুল করছি? ও আচ্ছা, হ্যাঁ, এই যে এই 3 টা ডান পাশে চলে গেছে। হ্যাঁ, -3 হবে, সরি। থ্যাংক ইউ সেজুতি। আচ্ছা, এখানে -3 হবে। তাহলে এখানেও ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, এই পার্টটা আমি আবার করছি। -3, ওকে। তাহলে এখানে কত আসতেছে? 4m -3 মডুলাস, তাহলে নিচে আসতেছে কত? -3m -2 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2। হ্যাঁ, এরকম কিছু একটা। এখন তুমি চাইলে এরকম একটা কাজ করতে পারো যে এটাকে আড়াআড়ি গুণ করে দাও, তাহলে আরো সহজ হয়ে যায়। -3m -2 ইকুয়াল টু 2 রুট ওভার m স্কোয়ার প্লাস 1। এখন তুমি উভয় পাশে বর্গ করে দাও, ঠিক আছে? উভয় পাশে তুমি বর্গ করে দাও। উভয় পাশে বর্গ করে দিলে কি আসবে? a প্লাস b হোল স্কোয়ার 9m স্কোয়ার মাইনাস প্লাস 12m প্লাস 4 ইকুয়াল টু 4 ইন্টু m স্কোয়ার প্লাস 1। দেখো তো হইতেছে কিনা? 9m স্কোয়ার প্লাস 12m প্লাস 4 মাইনাস 4m স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে কত আসতেছে? 5m স্কোয়ার
প্লাস 12 ইকুয়াল টু প্লাস 4 মাইনাস 4 কাটা 0 12m ইকুয়াল টু 0। তাহলে একবার m ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে একটা 0 আর একটা পাওয়া যাবে হচ্ছে -12/5। 0 আর -12/5। এখন দেখো, এখন সেই স্পর্শকের এখানে একটা 0 বসাও, তাহলে এটা মান পাবা। আর এটা হচ্ছে m এর মান 0 বসাও, তাহলে এটা মান পাবা। আর এটা হচ্ছে -12/5 বসাও, তাহলে এটা মান পাবা। ঠিক আছে, বলছি m² + 1 কিভাবে হলো? এই যে নিচে √ x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার পড়ছি না দূরত্বে, এই যে x এর সহগের স্কোয়ার m², y এর সহগ হচ্ছে -1 এর স্কোয়ার, এভাবে। ওইখানে m² কিভাবে হলো? কোনখানে m² ভাইয়া, বলো তো ভাইয়া? 4, -3 বিন্দু থেকে xy এর মান 4, -3 না ভাইয়া, 4, -3 বিন্দু থেকে ওই স্পর্শকের দূরত্ব। আমি তো এই যে x1 আর y এর মান 4, -3 বসাইছি। হ্যাঁ, আর এখানে দূরত্ব তো বের করতে হবে যে তোমার কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধের সমান হবে বৃত্তের। বুঝতে পারছো অনামিকা? মাহদিন বলছে ওইখানে m²। এই যে বললাম m² কিভাবে হইছে, ওই যে আমাদের একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব। তুমি সরলরেখার ক্লাসটা মনে মিস করছো ভাইয়া, একটু আগেও আমি তোমাকে সূত্রটা দেখাইছি। এই যে এখানে সূত্রটা লিখে পর্যন্ত দিলাম, এই যে এখানে, এই যে এখানে। হ্যাঁ, নিচে কি হয়, x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখো x এর সহগ কত ছিল? x এর সহগ ছিল m, y এর সহগ ছিল -1। এই যে এই জন্য x এর সহগের স্কোয়ার, y এর সহগের স্কোয়ার, এই যে এখানে আছে y এর সহগের স্কোয়ার, এই জন্য। বুঝছো? আর এই যে এটা আড়াআড়ি গুণ করে দিছি এ পাশে। বলছে, জি ভাইয়া বুঝছি। ওকে, ভেরি গুড। ম্যাথ করা শেষ। চলেন নেক্সট ম্যাথ করি। বলছে 2, 3 বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপর অঙ্কিত আহ, স্পর্শকের দৈর্ঘ্য একটু আগে কিন্তু আমরা বের করছি এখানে, যে ওই জানি এই বিন্দু থেকে অঙ্কিত উদ্দীপকের উপর অঙ্কিত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, সেটা আর করাই দিচ্ছি না। ঠিক আছে, √ বিন্দুটা বসাইলেই হচ্ছে, এটা পারি। ও আচ্ছা, এখানে একটা কাজ আছে। আমরা কিন্তু ধুম করে এটার মধ্যে মান বসাই দিলে হবে না, এটাকে অবশ্যই আদর্শ ফরম্যাটে নিতে হবে। এটাকে আদর্শ ফরম্যাটে কিভাবে নিব? 2 দিয়ে ভাগ করে দেই। আগে এটাকে বাম পাশে নিয়ে আসি, এটা ভুল করি আমরা অনেকে। হ্যাঁ, আদর্শ ফরম্যাটে নিয়ে তারপরে করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে x² + y² - 4 = 0। এখন আমরা অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, √ x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় 3 বসাবো। ঠিক আছে, তাহলে বের হয়ে যাবে 4 + 9 - 4 √9 = 3। এটাও 3 আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো বলছে দৃশ্যকল্প 1 এর আলোকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 7, 0 আর 1 নং বৃত্ত আর 3 নং রেখার ছেদবিন্দু দিয়ে যাবে। আচ্ছা, কথা হচ্ছে আমরা কিন্তু এটা ভাই ঠান্ডা লাগতেছে কেন এত? বন্ধ করে দাও তোমার, মানে একদম ডিরেক্ট বাতাসটা নিচে ঢুকে যায়। নাক বন্ধ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো আমরা কিন্তু জানি যে একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম, যে x² + y² - 6x + k * x - 4 = 0, যেখানে তুমি k এর মানটা যে কোনো কিছু বসাইতে পারো। ঠিক আছে, k এর মানটা তুমি যে কোনো কিছু বসাইতে পারো। ঠিক আছে, সো এখন k এর মানটা কত বসাবো, এইটাই আসলে মেইন কথা। সেটা বসাইলেই তোমার ম্যাথ শেষ। তাহলে আমরা এখানে লিখতে পারবো x² + y² - 6x + kx - 4k = 0।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x। আচ্ছা, এক্সটাকে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে কত থাকতেছে আমার? 6 মাইনাস কে এক্স মাইনাস 4k ইকুয়াল টু 0। হ্যাঁ, এরকম একটা ব্যাপার স্যাপার আসছে। ঠিক আছে। এখন এই বৃত্তের কেন্দ্র বের করা যাবে না? বলতো এই বৃত্তের কেন্দ্র বের করা যাবে কি যাবে না? এই বৃত্তের কেন্দ্র এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ। এক্স এর সহগকে কত দিয়ে ভাগ? -2 দিয়ে ভাগ। তাহলে এক্স এর সহগকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে -6 কে। এক্স এর সহগ হচ্ছে -6 কে। তাহলে এটা হবে 6 - k ভাগ 2, ওয়াই এর সহগকে -2 দিবা, ওয়াই এর নাই, তার মানে এটা হবে 0। কিন্তু কথা হচ্ছে এইখানে আবার বলে দিছে সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 7,0। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এই কেন্দ্র আর এই কেন্দ্র হচ্ছে সমান, কারণ ওরা একবার বলে দিছে কেন্দ্র এইটা আর আমি কেন্দ্র বের করলাম এইটা। তাহলে এটা আসবে কত? 7,0। অতএব বলতে পারি এই এক্স এর সমান এই এক্স, ওয়াই এর সমান ওই ওয়াই। 6 - k/2 সমান হচ্ছে 7। তাহলে 6 - k সমান হচ্ছে 7 দ্বিগুণে 14। কে সমান কত হবে? -k হবে 8, k ইকুয়াল টু -8। কে ইকুয়াল টু হবে কত? -8। তাহলে এই যে কে এর মানটা, এই যে 1 নাম্বার সমীকরণ ছিল, কে এর মানটা 1 নাম্বার সমীকরণে বসাও, তাহলেই অঙ্ক শেষ। তাহলেই অঙ্ক শেষ। কেন্দ্রটাকে ওই বেশ পাঠায় দিই, দাঁড়াও। কে এর মান 1 নং এ বসাই। কে এর মানটা 1 নম্বরে বসায় দাও। তাহলে কে এর মানটা কোথায়? 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটা। এই যে বসাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x। কে কত আসছে? -8। -8 এক্স মাইনাস 4 0। তারপর মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8x প্লাস 4 × 8 = 32 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x আর এটা 6 আর এটা কত আসে? 14 এক্স প্লাস 32 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে সেই বৃত্ত। ক্লিয়ার? সে যদি তোমার সাথে তো আমার উত্তরটা মিললো না, আমি কি ভুল করেছি? আঞ্জুমান বলছে প্লাস ওয়াই স্কোয়ার হবে। প্লাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আঞ্জুমান। ওকে, 2x হবে কিনা? না, 2x তো হওয়ার কথাই না। এই এক্স এইট কে এর মান তো -8 আসছে। তো -8 আর -6 তো -14ই হবে। আচ্ছা, ঠিক আছে। খ নাম্বার, আচ্ছা গ নাম্বারটা এখন নিজে নিজে করে ফেলো, 5 মিনিট সময় আছে, লাস্ট ম্যাথ। গ নাম্বারটা নিজে নিজে করে ফেলি, দেখো পারো কিনা। বলছে এই যে দৃশ্যকল্প 2 এর আলোকে বৃত্ত দুইটার সাধারণ জ্যা, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বৃত্ত দুইটার সাধারণ জ্যা আগে বের করতে হবে, তার মধ্যবিন্দু বের করতে হবে, কেন্দ্র পেয়ে যাবা। ঠিক আছে, সো এভাবে করে ফেলো। দ্রুত একটু করো তো, দেখি পারো কিনা এটা। দ্রুত করো।
হাসান বলতেছে আগের স্লাইড দেখাবেন প্লিজ। বলছে সরলরেখা না করে, ভাইয়া আপনাদের তো ক্লাস 9-10-এ এখানে যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর দূরত্ব বলতেছি, এগুলো সব 9-10-এর ক্লাস, 9-10-এর পড়া, 9-10-এই এটা ছিল। সরলরেখা কে বলছে করানো হয়নি? তুমি তো 9-10-এই তোমার সরলরেখা স্থানাঙ্ক তে তুমি এগুলো করেছো, যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর কিভাবে কত দূরত্ব কত সেটা নির্ণয় করে। এটাই তো আজকে ছিল, সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে, এটা তো 9-10-এ ছিল ভাইয়া। ঠিক আছে, দ্রুত করো, দ্রুত করো। 9-10 বলছে কলেজে করাবে, 9-10 বলছে কলেজে, 9-10-এ বলছে কলেজে করাবে। কে বলছে তোমাকে সেই স্যারের কাছে যাও, তুমি কি ফাঁকিবাজ লোক বাবা। সাধারণ যা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু। আচ্ছা দেখো করে দিচ্ছি আমি এখন, হ্যাঁ, যাদের পারা তারা অলরেডি অনেকক্ষণ চিন্তা করে ফেলছো। ওকে, এই এখন কি ক্লাস আছে? এখন কি ক্লাস আছে? আচ্ছা 5 মিনিট এক্সটেন্ড করতেছে। ওকে, বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে বৃত্ত দুটির সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে এর সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করে ফেলি। সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ কেমনে বের করে, যে দুইটা বৃত্ত সমীকরণকে আদর্শ ফরম্যাটে নিয়ে তারপর একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিলেই হয়। আমি দেখতে পাচ্ছি আদর্শ ফরম্যাটেই আছে, তাহলে আমি মনে করি এটা 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। সো আমি একটা কাজ করি, সাধারণ জ্যায়ের সমীকরণ, তাই তো, সাধারণ জ্যায়ের সমীকরণটা হবে এরকম যে 1 থেকে আমি 2 নাম্বারকে বাদ দিয়ে দিছি, তাহলে কি আসে, এক্স, আচ্ছা এখান থেকেই তো বিয়োগ করা যায়, করব, বুঝবি। 1 থেকে 2 নাম্বারকে বাদ দিয়ে দিছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে, 6x থেকে 4x কে বাদ দিলে 2x হবে, 4y থেকে 2y কে বাদ দিলে 2y হবে, আর 6 থেকে 2 কে বাদ দিলে 4 হবে। একবারে করছি, হ্যাঁ, তোমরা একটু নিজেরা করে নিও, ওটা বুঝবা আর কি। আর দেখো আমি 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ জাস্ট বিয়োগ করে দিছি। এই হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। এবার তার মানে কি, এইটা আসলে দুইটা বৃত্তে এই অবস্থায় আছে, দেখাই। এই হচ্ছে একটা বৃত্ত, আর এটা হচ্ছে, এই হচ্ছে আরেকটা বৃত্ত, হ্যাঁ। তা সাধারণ জ্যা কোনটা? সাধারণ জ্যা হচ্ছে বাবা এই যে মাঝখানে যে এইটা আছে, এটা হচ্ছে সাধারণ জ্যা, ঠিক আছে। এইটা হচ্ছে সাধারণ জ্যা, দেখা যায়। কি কালার দিব এটা, কেমন দেখা যায়? এইটা হচ্ছে সাধারণ জ্যা, হ্যাঁ। এখন এই জ্যায়ের সমীকরণ হচ্ছে এইটা। এবার আমি বের করব যে 2 নাম্বার 1 আর 2, মানে এই সরি এটা মনে করি 3 নাম্বার সমীকরণ। এই 2 নাম্বার বৃত্ত আর 3 নাম্বার জ্যায়ের ছেদ বিন্দুকে আমি কোন সরলরেখা কোন বৃত্তের সমীকরণ, হ্যাঁ। 2 নং, মানে এবার এই বৃত্তর সমীকরণটা বের করতে যাচ্ছি। 2 নং বৃত্ত ও 3 নং রেখার ছেদ বিন্দু গামী যে কোনো বৃত্তের সমীকরণটা কি হবে। একটু আগেই দেখছি যে বৃত্তের সমীকরণের সাথে রেখার সমীকরণটা যোগ করে দিলেই হচ্ছে। বৃত্তের সমীকরণ কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 2 প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, মানে এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, এটা। আচ্ছা এখন আমি একটু ভাঙি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 2 প্লাস কে এক্স প্লাস কে ওয়াই প্লাস 2k ইকুয়াল টু 0। আচ্ছা এরপর আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই এইটা থেকে আর এইটা থেকে এক্স কে কমন নিব,
তাহলে কি থাকবে 4 প্লাস কে এক্স। এবার এইটা থেকে আর এইটা থেকে ওয়াই কে কমন নেব 2 প্লাস কে ওয়াই, আর বাকিটার মতো রেখে দিতে পারো প্লাস 2 প্লাস 2 কে। ওকে, এই যে এখন তুমি চিন্তা করো এই বৃত্তের কেন্দ্র কি হবে, এটার কেন্দ্র কি হবে, এটাই তো সেই বৃত্তটা তাই না, এটা মনে করি 4 নম্বর বৃত্ত, তাহলে এর কেন্দ্র কি হবে, কেন্দ্রটা হবে মূলত এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, তার মানে 4 প্লাস কে, আর নিচে হবে -4 প্লাস কে বাই 2, আর ওয়াই এর সহগকেও 2 দিয়ে ভাগ, মানে -2 প্লাস কে বাই 2। এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র। এখন এই কেন্দ্রটা কি অবশ্যই এই সরল রেখাটার উপর অবস্থিত না? কেন? কারণ তো বললামই যে এটা হচ্ছে এইটার দুইটা ছেদ বিন্দু দিয়ে গেছে, আবার ওটা হচ্ছে সাধারণ জ্যা, তাই না? তার মানে কি এটা কিন্তু অবশ্যই কেন্দ্রটা ওই সরলরেখার কোনো না কোনো জায়গায় একটা অবস্থিত। তাহলে আমি এই কেন্দ্রটা যদি সরলরেখার সমীকরণের মধ্যে বসাই তাহলে সেটাকে কি করবে, স্যাটিসফাই করবে। ওকে, তাহলে আমি এটাকে কপি করতেছি এবং মাঝখানে পার্টটা মুছে দিচ্ছি। এই ও শিট, হ্যাঁ, সো এইটুকু থাকলো, বাকিটুকু করে দিচ্ছি। কেন্দ্রটি অবশ্যই x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0 রেখার উপরে অবস্থিত। তাহলে এই কেন্দ্রটা আমি x এর জায়গায় আর y, এই যে 3 নাম্বার যেটা আছে এটার মধ্যে বসাই দেবো, কেন্দ্র x এর জায়গায় এটা বসাবো আর y এর জায়গায় এটা বসাবো। হ্যাঁ, তাহলে কি আসবে -4 প্লাস কে বাই 2 প্লাসে প্লাসে -2 প্লাস কে বাই 2 প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, দেখি এখান থেকে দেখো কে এর মানটা ইজিলি বের হয়ে যাবে। সো তুমি একটা কাজ করো, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসবে -4 মাইনাস কে -2 মাইনাস কে প্লাস 4 ইকুয়াল টু 0। এবার 4 4 কাটা, তাহলে আসতেছে কত -2 কে -2 ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 2 বাই -2 -1, কে এর মান আসছে -1, কে এর মান আসছে -1। তো এখন কে এর মান তুমি এই যে এই সমীকরণে বসাই দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ কে এর মানটা তুমি বসায় দাও আগের সমীকরণে, ক্লিয়ার। তো তুমি এইখানেও বসাইতে পারো, বা এই যে আগের স্লাইডের যে এই মানটা পাইছো না, এখানেও কে এর মানটা বসাই দিলে হয়ে যাবে আসলে। কে এর মানটা তুমি এখানেও বসাইতে পারো। তো এটাকে যদি তুমি 4 ধরো, এটাকে যদি তুমি 3 ধরো, আর এটাকে যদি, আচ্ছা 3 তো ধরছিলাম, তো এটাকে যদি তুমি 4 ধরো, এটাকে যদি তুমি 5 ধরতা, এই সমীকরণে বসাইলেও ইজিলি হয়ে যেত, ঠিক আছে। তো আমরা ওইটাকেই লিখি, যে এই পাশে লিখে দিই কে এর মান কত পাইছো, কে এর মান পাইছো হচ্ছে -1। তো -1টা এই যে এখানে বসায় দাও। অতএব কে এর মানটা এখানে বসায় দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস টোয়াইস ওয়াই প্লাস 2, কে এর মান -1, তো -1 ওইখানে বসাইলে -x -y -2 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে থাকে কি প্লাস থ্রাইস এক্স প্লাস ওয়াই আর প্লাস 2 -2 কাটা ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। দেখো তো হয়েছে কিনা। হুম, কিন্তু সে যদি মিলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে। আরেকজন বলছে আরফিন, মোসাম্মদ আরফিন, তোমার মনে হয় একটু ঝামেলা আছে। ভেরি গুড। বলছে সবসময়ের জন্য কি 2 দিয়ে ভাগ করব? ভাই
কেন্দ্র কেন্দ্র বের করার জন্য গত ক্লাসটা আমি করাইছি থিওরি, ঠিক আছে, কিছু বুঝাইছি, সেটা হচ্ছে কেন্দ্র বের করার জন্য আমরা এক্স আর ওয়াই এর সহকে -2 দিয়ে ভাগ করি, -2 দিয়ে, ঠিক আছে, আবার বলতেছি -2 দিয়ে ভাগ করি কেন্দ্র বের করার জন্য বৃত্তের, হ্যাঁ, আর অন্য কিছুর জন্য শুধু 2 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? সারাও বলছে x² + y² + 3x + y = হ্যাঁ মিলছে। তাছাড়া বলছে থিওরি বুঝি নাই, তুমি আগের ক্লাসটা করো ভাইয়া, তাহলে বুঝবা। লাস্টের 2 লাইন বুঝো নাই? লাস্টের 2 লাইন এইটা জাস্ট ওই যে x এর মান যে k এর মান যে -1 বের হইছে, ওইটা এই যে 4 নাম্বার এইখানে বসাইছি -1, তারপরে এই যে মাইনাস চলে আসছে। ঠিক আছে? এখান থেকে এই লাইন। ওকে, এখন বুঝবা মনে হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। ওই হোমওয়ার্কটা, আচ্ছা এখানে একটা হোমওয়ার্ক আছে, এই যে এটা করবা বাসায়। স্ক্রিনশট নাও, হ্যাঁ, আমি একটু সাইডে যাই, স্ক্রিনশট নাও, হোমওয়ার্কটা করবা। 2টা হোমওয়ার্ক, এটা একটা আর এটা একটা। আচ্ছা, ইব্রাহিম বলছে 3টা ম্যাথ করাইতে 1.5 ঘন্টা। ভাইয়া একটা কথা বলি, তুমি নিশ্চয়ই এতটুকু বিশ্বাস করো যে আমি আসলে 1.5 ঘন্টায় 3টা না, এরকম আসলে 1.5 ঘন্টায় মোটামুটি 15-16টা আমি ম্যাথ করতে পারবো মোটামুটি। আমার যেটা মনে হয় 12-15টা ম্যাথ করতে পারবো। বাট আমি করতে পারলে তো হবে না। আমি যে এখানে তোমাদের কমেন্ট গুলো দেখতেছি, কতজন স্টুডেন্ট ক্লাস করতেছে আগে বলো? আমি যে তোমার এখানে কমেন্ট গুলো 300 প্লাস, হ্যাঁ, তোমাদের কমেন্ট গুলো দেখতেছি, ম্যাক্সিমাম দেখতেছি আসলে তোমাদের পড়াশোনায় গ্যাপ আছে, তোমরা ছোট ছোট জিনিসগুলো বুঝতেছো না। যেহেতু তোমাদের সলভ ক্লাস, আমি প্রথমে বলছি তোমাকে আমি 10টা ম্যাথ না কমায় করায় দিয়ে আমি তোমাকে 3-4টা ম্যাথ ভালো করে বুঝাই, তাহলে তুমি দেখবা এইগুলোর সাথে রিলেট করে কানেক্ট করে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারবা। তো আমি সেই অ্যান্সার গুলো দেওয়ার জন্যই প্রত্যেকটা ম্যাথ কিন্তু ধরে ধরে একদম ডিটেইলে তোমাদেরকে বুঝায়, প্রত্যেকটার পিছনের কারণ যতটুকু পসিবল হচ্ছে শর্ট টাইমে বুঝায় তারপরে করায় দিচ্ছি। দ্যাটস ওয়াই কিন্তু সময় বেশি লাগতেছে। হ্যাঁ, তো তুমি যদি চাও আমি ম্যাথ করে দেই দ্রুত, আমি কিন্তু করে দিব। আমি এক কথা 2 বার রিপিট না করব, আমি দেখবা যে অনেকগুলো ম্যাথ হয়ে গেছে। বাট আরেকটা প্রবলেম হচ্ছে যে তোমরা, তোমাদের একেকজনের চাহিদা একেক রকম। তোমরা প্র্যাকটিস করো না ম্যাথ। যেমন অনেকেই আসছে যে সরলরেখার ক্লাস করে নাই 9-10 এর। সে গত ক্লাস করে নাই, আমার আজকে ক্লাসে আসছে। ঠিক আছে? সো এই আরকি। সো আমি কিন্তু তোমাকে ধরে ধরে করানোর চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই কিন্তু সময়টা এত বেশি লাগছে। বাট আমার মনে হয় আমি তোমাকে যতটুকু বুঝাইছি, এতটুকু তুমি বুঝতে পারবা। যদি কোন জায়গায় না বুঝতে পারো, তুমি ক্লাস শেষে ভিডিওটা আরেকবার দেখবা। আই হোপ কোন প্রবলেম হবে না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট